এটা এর মধ্যে আপনার আমেরিকার কোনো চাপ নাই, চীনের কোনো চাপ নাই, কারো কোনো চাপ নাই, খালি জাতিসংঘের ব্যবস্থাপনায় যাবে, আমরা খালি নিরাপত্তা দিব যাওয়ার জন্য। এই হলো ওনার বক্তব্য। এই পুরো বক্তব্যটি আমার কাছে মনে হয়েছে একটা কনফিউজিং বক্তব্য। উনি কিছু একটা আড়াল করতে চান, উনি কিছু একটা খোলামেলা বলতে চান না। এটা হলো আমার কাছে যেটা মনে হয়েছে। কারণটা হলো এই যে আসলে প্রশ্নটা কি, মানুষ যাওয়ার তো প্রশ্ন ওখানে কখনোই ছিল না। কোন মানুষ যাবে? আমাদের মানুষকে ওখানে যাবে? তো মানুষ যাওয়ার প্রস্তাবটা হচ্ছে ওই প্রশ্নকে উঠায় নাই। প্রশ্নটা উঠেছিল যে ত্রাণ সামগ্রীর মধ্যে নামে তার আড়ালে অন্য কিছু যাবে কিনা, অস্ত্রশস্ত্র যাবে কিনা, যেটা নিয়ে মিয়ানমার আমাদের প্রতি সন্দেহ করতে পারে। একটা কথা মাথায় রাখতে হবে, রাখাইন কি একটা স্বাধীন রাজ্য? তারা কি স্বাধীনতা লাভ করে নিজেদের স্বাধীনতা ঘোষণা করেছে? অথবা পৃথিবীর কোনো দেশকে রাখাইনকে একটা স্বাধীন রাজ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে? তো যখন আমি তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাই, তাদের সঙ্গে কোনো ধরনের সাহায্যের মানে ভূমিকায় নিজেদেরকে আমরা অবতীর্ণ করি, তখন কিন্তু মিয়ানমারের সঙ্গে আমাদের সম্পর্কটা, আমাদের সঙ্গে তো মিয়ানমারের সম্পর্ক এখন আছে। ওই সম্পর্ক তো এখনও মানে কূটনৈতিক সম্পর্ক আছে, সবই আছে। অলরেডি মিয়ানমার এটা এই ব্যাপারে প্রতিবাদও জানাইছে আমাদের ব্যাপারে। তো ওইটা আমরা কেন করব? ওইটা করে আমাদের কী লাভ? উনি বলছেন যে এখানে আমাদের যে রোহিঙ্গা যারা আছে তাদেরকে এখান থেকে ফেরত পাঠাতে আমরা পাচ্ছি না, এটা করতে পারলে আমরা হয়তো ফেরত পাঠাতে পারবো। তো এটা করলে যে ফেরত পাঠাতে পারবো, সে ধরনের কোনো প্রতিশ্রুতি কি উনি আরাকান আর্মির কাছ থেকে পেয়েছেন? অথবা রাখাইন যে আরাকান আর্মি আছে, ওরা কি বলেছে কখনো যে আপনারা আমাদের এই সাহায্যগুলি দিলে পরে আমরা আপনাদের রোহিঙ্গাদেরকে ফেরত দেব? বারবার বলেন যে 12 লাখ রোহিঙ্গা এখানে আছে, আছে তো, ওখানেও আছে। এই আমলেও তো আরও 1.5 লাখ ঢুকছে, ঢুকলো কেন? কাজে এগুলো হলো কি সব গোজামিল। এবং সবচেয়ে বড় কথা হলো এই ঘটনার মাধ্যমে উনি একটা রহস্য তৈরি করতেছেন, যে রহস্যটা সাধারণ মানুষ ভালোভাবে নেয় না। হয়তোবা এটাই ঠিক, মানবিক সাহায্যই যাবে, হয়তোবা এটাই ঠিক। কিন্তু ওনারা যেভাবে এটা নিয়ে ঢাক ঢাক গুড়গুড়ে একটা ভাব করেছেন, কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ না করে এই কাজটা করছেন, তাতে মানুষের মনে সন্দেহটা বাড়ে। এবং এই কথা জিজ্ঞাসা করা হইলে প্রেস সেক্রেটারি বলে আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে। সব কিছু করার ম্যান্ডেট তারা কে দিল? সে দাবি করলেই হবে? সব কিছু করার ম্যান্ডেট কারো নাই। এটা তো একটা অনির্বাচিত সরকার, এটা ডক্টর ইউনূসের সরকার। ডক্টর ইউনূস এই লোকগুলোকে নিয়ে নিয়ে বসাইছে। এবং এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট, মানে যদি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট হতো তারও সব কিছু করার ম্যান্ডেট নাই। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এগুলো হলো এক ধরনের অধ্যত্ব, এক ধরনের আমি বলবো যে মানে এক ধরনের মূর্খতাও বটে। এবং গণবিচ্ছিন্ন, সেই সরকার যে বেসিক্যালি নিজেদেরকে গণবিচ্ছিন্ন করে তুলছে ক্রমাগত, এটা তারই একটা নমুনা। কামাল, নিরাপত্তা উপদেষ্টা আরও একটা কথা বলেছেন বাংলাদেশের ভেতর দিয়ে ত্রাণ সরবরাহের একটি চ্যানেল বা পাথওয়ে তৈরি জাতিসংঘের প্রস্তাব বাংলাদেশে বিবেচনা করছে। সেটাই তো বললাম, উনি তো বলছেন যে ত্রাণের একটা পাথ তৈরি করছে। তো এটি কেন করবেন আপনি? আপনি এটা কেন করবেন? একটা বেসিক কথা ধরেন যে দুইটা প্রতিবেশী, মনে করেন ওই আপনার যে প্রতিবেশী তার সঙ্গে যে ঝগড়া করতেছে, আমি যদি তাকে হেল্প করতে যাই তাহলে আমার ঝগড়াটা কি ওই বড় প্রতিবেশীর সঙ্গে হয়ে গেল না? সেটা আপনি করতে পারেন। আপনি যদি স্ট্র্যাটেজিক্যালি সেরকম সিদ্ধান্ত নেন, করতেই পারেন, কোনো সমস্যা নাই। তো সেই ধরনের সিদ্ধান্তটা কে নিয়েছে? এই সিদ্ধান্তটা তো প্রকারান্তরে যুদ্ধে জড়িয়ে পড়া। এই সিদ্ধান্ত যদি জাতির জন্য প্রয়োজন হয় নেবেন, 100বার নেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু সেই সিদ্ধান্ত যদি কোনো একটা জাতি, যেমন ইন্ডিয়াকে উদাহরণ দিয়ে বলি, এই যে কয়েকদিন আগে যে ইন্ডিয়ার সঙ্গে যে পাকিস্তানের একটা যুদ্ধ হলো, যুদ্ধই তো হলো মোটামুটি। ইন্ডিয়া কিন্তু দেখেন বিজেপির সঙ্গে কংগ্রেসের অত প্রীতি কিন্তু নাই, কিন্তু তারা কিন্তু সবার সঙ্গে মিলে বসছে, এই ধরনের সিদ্ধান্ত নিয়ে তারা সবার সঙ্গে আলোচনা করছে, বলছে কি করা যায়। তো এইগুলি তো একটা পুরো জাতি, আপনি যখন একটা যুদ্ধ লাগাবেন পুরো জাতিকে তো আপনি ঐক্যবদ্ধ করবেন। তো জাতির আপনি কোন পলিটিক্যাল পার্টির সঙ্গে আপনি বসছেন? আপনি কারোর সঙ্গে বসেন নাই। খুলি হিসাব এসে বলতেছে যে আমি মানে এটা আমি করবো, আমি করবোই করবো, কে কি মনে করলো না করলো কিছু যায় আসে না। আরে কে ভাই, তুমি কে? তোমাকে এই চেটে কে দিল? আপনাকে নিয়ম মানতে হবে। এই অনুষ্ঠানে এই 3 জন আমি আছি, আমরা আছি, আপনি অ্যাঙ্কর না, আপনি অ্যাঙ্কর। এই অনুষ্ঠানে তো আপনি চালাচ্ছেন, স্টিয়ারিং কিন্তু আপনার হাতে। আপনি যা ইচ্ছে তা করতে পারবেন? পারবেন না, কারণ আপনাকে একটা সিস্টেম মেনে চলতে হবে। একটা গাড়ি ড্রাইভিং সিটে পাঠিয়ে দিলাম, সে ইচ্ছে নিয়ে ওই গাড়ি নিয়ে পুকুরে নামতে পারবে? পারবে না।
স্টিয়ারিং তার হাতে, কিন্তু সে পারবে না। তার যা ইচ্ছা তা করে ইখতিয়ার নাই, তাকে রুল মেনে চলতে হবে। কি এমন দেশের অবস্থা হয়েছে, আপনি কারোর সঙ্গে আলাপ করার সময় পাচ্ছেন না। এবং ঠিক আছে, তখন কয়েন না, শুরুতে বলেন নাই, বলছেন এখন বসেন। এত আলোচনা হচ্ছে, এত বলাবলি হচ্ছে, কারোর সঙ্গে বসছে? তাও বাদ দেন, একটা পলিটিক্যাল পার্টিকে পাইছেন যারা তার এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছে? এ পর্যন্ত পাইছেন? কোন একটা পলিটিক্যাল পার্টি প্রকাশ্যে বলেছে যে খলিল সাহেব যা করতেছে, এই মানবিক কোঅর্ডিনেট নিয়ে এটা খুব ভালো কাজ করতেছে? কেউ বলেছে? বলেনি তো। তো এগুলো হলো কি জানেন, মানে হয় অনভিজ্ঞতা, আমি আগে বলেছি, একটা হয় অনভিজ্ঞতা। আপনি ত্রাণ পাঠাবেন বলতেছেন, ভাই ত্রাণই তো পাঠাবেন, সবাই তো এইভাবে পাঠায়। আর মিয়ানমার কি মানবে আপনি ত্রাণ পাঠাইছেন? মিয়ানমারে কি মানবে? মিয়ানমার ওই ত্রাণের আয়ালে ওই ত্রিপল যে ঢাইকে দিচ্ছেন, ওর ভিতরে অস্ত্র আছে। যখন এই কথা মিয়ানমার বলবে, আপনি কি জবাব দিবেন? আচ্ছা, জাতিসংঘের ত্রাণ পাঠাইতে হলে আমার ভূখণ্ডতে পাঠাইতে হবে কেন? সে নৌপথে পাঠাক, ইন্ডিয়া থেকে পাঠাক, থাইল্যান্ড থেকে পাঠাক, ওদিকে তো নৌ যোগাযোগ আছে, ওখান থেকে পাঠাক। তারা প্লেনে করে নিয়ে আসবে না, কেমন কে নিয়ে আসবে? আমার এখানে একবার নামাবে, নামাই নিয়ে আবার এখানে যাবে। এবং মানুষ যে সন্দেহটা করে, দেখেন সন্দেহটা আরেকটা হয়েছে কেন, আমাদের একটা টার্মিনাল, সবচেয়ে যেটা চালু টার্মিনাল, যে টার্মিনালটা আমরা গতবার 3 লাখ কন্টেনারের বেশি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ওঠানামা করেছি, সেই টার্মিনাল আপনি দিয়ে দিচ্ছেন একটা বিদেশি কোম্পানির কাছে। তার মানে ওখানে আমাদের জাতীয় মানে কোনো রকম হস্তক্ষেপ থাকবে না, যে কি আসতেছে, কি নামতেছে, কোন জাহাজ থেকে কি নামতেছে কে জানে। ওইখান থেকে চট করে চলে যাবে ওখানে। এই দুটার মধ্যে যদি কেউ যোগ সাজত বের করে খোঁজে, যদি কেউ সন্দেহ করে, সেই সন্দেহপ্রবণ ব্যক্তিটাকে আপনি কি বুঝ দিবেন? আমার বুঝান, আপনি কি বুঝ দিবেন ভাই? মানুষের সন্দেহ করবে, বাঙালি এমনি সন্দেহপ্রবণ জাতি, মানুষ সন্দেহ করবে। তো আপনি কেন রহস্য তৈরি করতেছেন? আর আপনার দরকারটা কি? আপনি আছেন কয়দিন? আপনি কি 20 বছর থাকার প্রতিজ্ঞা নিয়ে আসছেন? এটা তো হবে না রে ভাই। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আছে, বলবেন যে আমি করে দিয়ে গেলাম, তারা দেখবে। পলিটিক্যাল গভর্নমেন্ট যদি এই আপদটাকে বিপদ মনে করে, তখন আপনি কি হবো? তো ভাই এগুলি কোনো নাই, এগুলি মানে বলতে গেলে অনেক কথা, বাট আমার কাছে মনে হয় না তারা এটা শেষ পর্যন্ত করতে পারবে। করতেই পারবে না, এই গভর্নমেন্টের এই কাজগুলি করতেই দেওয়া হবে না, দেশে মানুষ করতে দিবে না তো। মাসুদ কামাল, ত্রাণ চ্যানেলটা যেটা বলছে রিলিফ চ্যানেল, বাংলাদেশ তো তার মানবিক দিকটা দেখাইছে এত লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই যে মানবিক করিডোরের শব্দটা বাদ হয়ে এখন যে ত্রাণ চ্যানেল বা পাথওয়ে, এইটার সাথে আপনি কতটা একমত? আমি একমত না, আমি একদমই একমত না। একমত না? ত্রাণ যদি 100% ত্রাণও হয়, তবু আমি একমত না। ছোট করে বলি, দেখেন সন্দেহ হলে আপনি বাদ দেন, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি কেবল ত্রাণই যাবে, তবু আমি চাই না। আমি চাই না এই কারণে, ত্রাণ দিবে কে? ত্রাণ দিবে জাতিসংঘ। জাতিসংঘের কি ওখানে ত্রাণ পাঠানোর জন্য আমাদেরকে পছন্দ একমাত্র, আর কোনো পথ নেই। অন্য পথে যাক, তারা আকাশ পথে আসুক। আকাশ পথে আসলে কি রাস্তার মধ্যে কি জাতিসংঘের প্লেনকে লক্ষ্য করে মিয়ানমার গুলি করবে? মিয়ানমারের আকাশ সীমাকে চেঞ্জ করে সে এদিক দিয়ে সমুদ্র পথ দিয়ে আসতে হবে। ভালো মতো রাখাইনের এটা ম্যাপটা খেয়াল করেন, আসার অনেক পথ আছে। আমার দিক দিয়ে আসতে হবে কেন? কেন ভাই? আমি এটা কোনোভাবেই চাই না। চাই না এই কারণে, এটা করলে পরে আমার জন্য একটা ঝুঁকি, এটা বড় ঝুঁকি। এই ঝুঁকিতে আমি কেন জড়াবো? ধন্যবাদ মাসুদ কামাল। আমরা আরেকটা বিষয়টা আলোচনা করতে চাই। আজকে জানেন যে ঢাকা দক্ষিণ সিটি মেয়র হওয়ার উদ্দেশ্য নয়, বৈষম্যর প্রতিবাদে আন্দোলন বললেন ইশরাক। আমি এই আন্দোলনে আসলে ইশরাক সাহেবের পক্ষে। আমি মনে করি যে ইশরাক সাহেবকে আপনি কেন দিবেন না? একই ঘটনা ঘটছে ডক্টর শাহাদাতের ব্যাপারে চট্টগ্রামে, সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি নাই। ইশরাকের ক্ষেত্রে আপত্তি কেন? আপত্তি হওয়ার সম্ভাব্য দুইটা কারণ। একটা কারণ হলো ইশরাক সাহেব, শাহাদাত সাহেবকে তো বিএনপি থেকে করছে, বহিষ্কার করা লোক সে, এই জন্য তাকে যে তাকে তারা বিএনপির লোক মনে করে না। বাট ইশরাক তো ভেরি মাচ অ্যাক্টিভ ইন বিএনপি, কাজে তারা বিএনপিকে এই জয়টা দিতে যাচ্ছে না। আবার এটা রাজধানীতে, এটা গেলে রাজধানীতে বিএনপির কাছে যাবে, এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে কাজ করে। আর দ্বিতীয় যে কারণটা, সেটা হলো গিয়ে যে এই যে বাধা দিচ্ছেন যিনি, যার মন্ত্রণালয়, বেসিক্যালি উনি বাধা, উনি যতই তাইরে নেড়ে কাহিনী বলুক বা এটা পাবলিক বুঝে, উনি যে বাধা দিচ্ছেন বেসিক্যালি উনি তো এনসিপির লোক,
যে জিনিসটা ইশরাক সাহেব করছে, আইডেন্টিফাই করছে, এখানে তো দুজন এনসিপির লোক আছে মিনিস্ট্রিতে, তাহলে এই মিনিস্ট্রি তো নির্দলীয় মিনিস্ট্রি থাকলো না, সে তো সকল দলের প্রতি সমান সুবিচার করতে পারবে না। এবং তার প্রমাণ এখানে এসে গেল এইটা নিয়ে। সজীব ভুঁইয়া সাহেব এই ভবনে বসেন এখন, এই ভবনে বসে নিশ্চয়ই উনি বাড়তি মজা একটা পেয়ে গেছেন, উনি ওই মজাটা হারাতে চান না। কারণ উনি যে ভবনে বসেন সেই ভবনটা ওনার মিনিস্ট্রির আন্ডারে একভাবে, উনি তো এটা মানবেন না। আর ইশরাক সাহেব যদি এসে বসে, ইশরাকও তো মন্ত্রীর পদমর্যাদায়, উনি ওনার কাছে অতটা অনুগত নাও থাকতে পারেন। এবং এই সিটি কর্পোরেশন নিয়ে মনে করি সজীব ভুঁইয়া সাহেব খুবই ন্যাস্টি গেম খেলতেছে। সে এমন একজন লোক ঢাকা উত্তরের বানাইছে, মেয়র বানাইছে, যার নামে তো নানা ধরনের অভিযোগ আমরা সোশ্যাল মিডিয়াতে। মাসুদ কামাল, এই ইলেকশনটা কবে হয়েছিল আপনার মনে আছে? কোনটা? এই যে সিটি কর্পোরেশন। হ্যাঁ, এটা 2020 সালে। তখন যে সরকার ছিল, সেই সরকারের আমলেই তো ইলেকশনটা হয়েছিল। এটা আগে সরকারের আমলে ইলেকশন হয়েছিল। হ্যাঁ, তো আগে সরকারের আমলে সব যদি চট্টগ্রামে ইলেকশন হয়েছে কবে? চট্টগ্রামে ইলেকশন কবে হয়েছে? প্রশ্ন আপনার কাছে, আমি না আমি তো ওভারঅল কোশ্চেন, চিটাংটা নিয়েও প্রশ্ন, এটা আমি জানতে চাই। আমার কথা হলো কি, আমি যদি গত সরকারের ফ্যাসিস্ট সরকারের সবকিছুকে আমি যদি অ্যাবিলিশ করি, তাহলে এই যে নির্বাচনটা হলো এটা তো লাস্ট ফ্যাসিস্ট সরকার। শুনেন, আমি এখানে কথা বলি। এখানে আপনি যদি লাস্ট ফ্যাসিস্ট সরকারের সমস্ত নির্বাচনকে বাতিল করে দেন, কোনো আপত্তি নাই। বাতিল করে আপনি কি করবেন? বাতিল করার পর আপনি কি করবেন? ওখানে কি তাহলে স্থানীয় সরকারের কোনো প্রয়োজন নাই? স্থানীয় সরকারের কোনো কাজ নাই? আপনি জানেন একজন কমিশনারের কাছে নাগরিকদের কয়টা প্রয়োজনে যেতে হয়? 21টা প্রয়োজনে একটা কমিশনারের কাছে যাওয়া লাগে প্রতিদিন নাগরিকদের বিভিন্ন শ্রেণী। এই কাজগুলি কে করবে? দেশ কি থমকে থাকবে? হ্যাঁ, তাহলে আপনি ওই সবগুলি যে বাদ দেন, ফ্যাসিস্ট সরকারের সবগুলি বাদ দেন, বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওই নির্বাচনটা করলেন না কেন? এতদিনে একদিন বসে বসে আঙুল চুষছেন, করেন না কেন? নির্বাচন তো করতে চাচ্ছে। আরে এখন এটা কয় মাস পরে এসে এখন তো করতে যে চাচ্ছে, যে কেউ এনসিপি এখন যাচ্ছে ইলেকশন করছে, এটার পেছনে তো অন্য ধান্দা। 9 মাস পরে এসে কাজ এটা করতে হবে, তার মানে কি মূল ইলেকশন আরো পিছিয়ে দাও। সহজ হিসাব। আপনি আগে করলেন না কেন? মজা পেয়ে গেছিলেন তো ভাই। এইগুলি বলেন না, মানুষ এগুলি বুঝে। এই দেশের মানুষ এত বোকা মনে করেন না। আপনি ইউনিভার্সিটি পাস করে এসে নিয়েই আপনি সব বুঝে ফেলেছেন, আর এই দেশের মানুষের চুল দাঁড়িয়ে পাকছে এমনি এমনি। আপনার কাছে ঈশ্বর মেয়র হলেন, টেনিউর শেষ হলো, তারপরে কি এটা চলতেই থাকবে? না, এটা তো কেউ বলে না চলতে থাকবে। কোশ্চেনটা হলো কি, ওই সময়ে যা আইন যা আছে, আইনে যদি বলে, আইনে কি আছে আমি ঠিক শিওর না, যদি আইনে বলে যে পরবর্তী মেয়র না আসা পর্যন্ত সে দায়িত্ব পালন করবে, তাহলে করবে। যদি আইনে বলে না, অটোমেটিক সেটা ভ্যাকেন্ট হয়ে যাবে, তখন আইনে নিশ্চয়ই একটা সমাধান আছে। একটা মেয়াদ শেষ হওয়ার পরে কী হবে সেই অনুযায়ী কাজ চলবে, নাহলে তখন প্রশাসক নিয়োগ করা হবে। কিন্তু আমার কথাটা হলো কি, যে আদালতের রায়ে ইশরাককে বিজয়ী ঘোষণা করা হয়েছে। প্রয়াত পিতা সাদেক হোসেন খোকা যখন মেয়র ছিলেন, উনি কিন্তু তার টেনিউরের বাইরে অনেক ছিল, এটাও কিন্তু এটা এর মধ্যে আছে। উনি কিন্তু 5 বছর ছিলেন না, দীর্ঘদিন ছিলেন। তো কথা হলো এখানে যে আইনে যা তাই হবে। কিন্তু আমার কোশ্চেনটা হলো কি, 111 গভর্নমেন্ট ছিল না? 111 গভর্নমেন্ট ছিল, বাট জি আমার কথাটা হলো কি, যে উনি তো আদালতের রায়ে আদালত তাকে ঘোষণা করেছে যে উনি এখানে ওই নির্বাচনে বিজয়ী হয়েছেন, বিজয়ী হিসেবে উনি থাকবেন। এখন দেখেন, একটা কথা বলি, আমি একটু তর্কের খাতিরে বলি, আইনটা অন্যভাবে দেখি। ধরা যাক 2020 ইলেকশন হয়েছে, যদি ইলেকশনটা সঠিক হতো, মানে আদালত যেটা বলছে যে ওই নির্বাচনে ইশরাক জিতছে, তাহলে ইশরাক জিতলে কয় বছরের জন্য জিততো? 5 বছরের জন্য জিততো। তো সেই জিনিসটা 2025-এ এসে আমরা জানতে পারলাম যে না, ইশরাকই জিতেছে। তাহলে এই যে 4 বছর, প্রায় এই 4 বছর তো জোর করেছিল আরেকজন লোক, কিন্তু জনগণ যারা ইশরাককে ভোট দিয়েছে তারা তো ইশরাককে 5 বছরের জন্যই ভোট দিয়েছে। আমার তো মনে হয় ইশরাককে যেদিন দায়িত্ব নিবে তারপরে তার 5 বছর থাকার তার নৈতিক অধিকার আছে, এটা তো আমি মনে করি। কারণ তাকে তো জনগণ 5 বছরের জন্য ভোট দিচ্ছে। একদিন আপনি তাকে বসতে দেন চেয়ারে, এটা আপনার সমস্যা, এটা তো পাবলিকের সমস্যা না। পাবলিক তাকে 5 বছরের জন্য নির্বাচিত করেছেন, তার 5 বছরই থাকা উচিত এই পদে। 5 বছরের জন্য থাকলে পরেই পাবলিকের সে রায়টাকে অনার করা হবে। আপনি বলতে যাচ্ছেন যে ইশরাকের 5 বছর থাকতে পারে, আপনার এটাতে সমর্থন আছে?
আমি এটা নৈতিকভাবে মনে করি নৈতিকভাবে উচিত। মনে আছে হ্যাঁ, উচিত ডক্টর মনে করি। ইউনূসকে তো দল মত নির্বিশেষে সবাই প্রধান উপদেষ্টা হিসেবে এই দেশের দায়িত্ব দিয়েছিল, কিন্তু আপনি এসে কে দায়িত্ব এখানে দিয়েছিল? বলছেন কবে দল দায়িত্ব মত দিয়েছিল? নির্বিশেষে- তাকে কি 5 বছরের জন্য দিয়েছিল নাকি? তাকে দিয়েছে একটা নির্বাচন করার জন্য। না কোনো ধরাবাধা কিসের মধ্যে কি কি মিশাচ্ছেন? না না কোনো ধরাবাধা ছিল? কেন? ডক্টর ইউনূসকে যখন প্রধান উপদেষ্টা হিসাবে দল মত নির্বিশেষে সবাই বলছে দল আপনি মত দেশেরই- নির্বিশেষে তাকে আপনারা দেয় কোনো- নাই। আমি না, আবার শেষ না, করে না, কোনো রাখেন। time frame এটা বেঁধে ভুল ধারণা দিয়েছিল? আপনার। কোনো আপনি time তো frame বেঁধে দিয়েছিল? আপনাদের ভয়ঙ্কর প্রশ্ন শেষ মুহূর্তে উঠাইছেন। জি, please। এটা তো উঠাইতে পারেন না। জি, please। তাকে দল মত নির্বিশেষে দেওয়া হয় না দায়িত্ব। জি। তাকে সেটা এসে বলছি আমার এমপ্লয়ার হলো ছাত্ররা। জি। যে ছাত্ররা এখানে সমাবেশ দেখলে 200 লোক হয় না, জি ওরা তারা এমপ্লয়ার। আচ্ছা দল মত নির্বিশেষে তারা এমপ্লয়ার না, ওগুলো করেন না।